আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল টু লার্নিং। ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে ফ্রি কোর্সে তোমাদেরকে জানাই আজকের হিসাব বিজ্ঞানের ষষ্ঠ ক্লাসে স্বাগতম। পূর্বের 5টা ক্লাসের লিঙ্ক এবং ইংরেজি ক্লাসের সকল লিঙ্ক আই বাটনে আছে, দেখে নিতে পারো। হিসাব বিজ্ঞানের আলাদা প্লেলিস্ট, ইংরেজি জন্য আলাদা প্লেলিস্ট আমরা ডিভাইডেড করে দিয়েছি, সেগুলো লিঙ্ক আই বাটনে আছে। ওকে, তো আজকে আমরা এই ষষ্ঠ ক্লাসে আলোচনা করব হিসাব বিজ্ঞানের একটা অধ্যায় রেওয়ামিল, যার ইংরেজি নাম হচ্ছে ট্রায়াল ব্যালেন্স। তো এই ট্রায়াল ব্যালেন্স থেকে প্রতি বছরই বিভিন্ন ইউনিভার্সিটি কোশ্চিন করে থাকে। তো প্রথমে তোমাকে জানতে হবে কিভাবে বা কোন টাইপের কোশ্চিন হয়, তারপরে তুমি সে আইডিয়াটা নিয়ে সেভাবে তুমি পড়তে পারবা ওই অধ্যায়টা। তো সেই ধারণা দেওয়ার জন্যেই আজকের এই ভিডিওটা মেক করতেছি। তো প্রথমে আমরা কোশ্চেন ধারণা নিব, তারপরে নিব এই অধ্যায়ে যাবতীয় ইনফরমেশন, কোন টাইপের কোন কোন জিনিস তোমাকে জানতে হবে। তো সম্পূর্ণটাই বলবো এই ভিডিওতে, তো ভিডিও লাস্ট অবধি দেখতে থাকো। তো স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ যে একটা কোশ্চেন আমি দিয়েছি, নিচের কোনটি করণিক ভুল নয়। কথাটা কিন্তু অন্য টাইপের বা ঘোড়ায় পেঁচায় দিয়েছে। নিচের কোনটি মানে এই যে কোনটি মানে চারটার ভিতর কোনটা করণিক ভুল নয় সেটা বলতে হবে। তো সেটাই আমরা এখন দেখব। মানে তোমরা হয়তো বা জেনে থাকবা যে ইন্টারমিডিয়েটে তোমাদের যে মূল বইটা আছে, হয়তো বা তোমার দীপক কুমার নাগ হোক বা পরেশচন্দ্র মণ্ডল হোক বা যে কোনো স্যারেরই বই হোক না কেন, সে বই তোমরা শিখে থাকবা রেওয়ামিলের অধ্যায়টাতে কিছু ভুল থাকে যেগুলো হচ্ছে রেওয়ামিলে ধরা পড়ে, কিছু ভুল আছে যেগুলো রেওয়ামিলে ধরা পড়ে না, মানে দুই ধরনের ভুল। তো সেই ভুল থেকে এই কোশ্চিনটা করেছে। কি বলেছে? নিচের কোনটি করণিক ভুল নয়? বাদ পড়া ভুল, নীতিগত ভুল, পরিপূরক ভুল নাকি লেখার ভুল? তো তোমাকে আগে জানতে হবে ভুল কত প্রকার। তো সেটা আমরা এখানে বিস্তারিত আলোচনা করব, তারপরে অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করব। তো আমরা কি জানি যে ভুল দুইটা, কি রেওয়ামিলে যেসব ভুল ধরা পড়ে না সেগুলো দুই ভাগে ভাগ করা যায়। রেওয়ামিলে যে সকল ভুল ধরা পড়ে না সেগুলো দুই প্রকার। ওকে, সেগুলো কি দুই প্রকার? সেটা কি? একটা হচ্ছে নীতিগত ভুল, আরেকটা হচ্ছে গিয়ে করণিক ভুল। তো রেওয়ামিলে ধরা পড়ে না যে দুটা ভুল, কোন দুটা ভুল? একটা হচ্ছে নীতিগত ভুল, আরটা হচ্ছে কি করণিক ভুল। এই দুটা ভুল রেওয়ামিলে ধরা পড়ে না। তো আমাদের প্রশ্ন কি বলছে? নিচের কোনটা করণিক ভুল বলছে, তাই না? তো আমরা কি করণিক ভুল পাইলাম, এটা কি রেওয়ামিলে ধরা পড়ে না। তো এই করণিক ভুল নয় কোনটা সেটাকে দেখতে হবে। হ্যাঁ, এর ভিতর দেখতে হবে কোনটা করণিক ভুল না, সেটা দেখতে হবে। তো করণিক ভুল আবার চার প্রকার আছে। করণিক ভুল চার প্রকার, সেটাকে দেখতে হবে। এই চার প্রকার ভিতর এর ভিতর আছে কিনা সেটা দেখতে হবে। তো আমি এই করণিক ভুল যে চার প্রকার সেটা আমি লিখি, তাহলে তোমাদের এই অ্যান্সারটা দিতে সুবিধা হবে। তো মনে করো যে প্রথমে কি আছে, যে বাদ পড়ার ভুল, বাদ পড়া ভুল, এটা হচ্ছে করণিক ভুল। 2 নম্বর হচ্ছে লেখার ভুল। 3 নম্বর কি পরিপূরক ভুল। আরেকটা আছে 4 নম্বর, সেটা হচ্ছে বেদাখিলার ভুল। তাহলে আমরা কি জানলাম যে করণিক ভুল মোট 4 প্রকার। একটা হচ্ছে বাদ পড়ার ভুল, লেখার ভুল, পরিপূরক ভুল, বেদাখিলার ভুল। তাহলে এখানে প্রশ্ন কি বলছে? নিচের কোনটি করণিক ভুল নয়? তাহলে এটা করণিক ভুল না।
যেহেতু বাদ পড়া ভুল করণিক ভুল, তাহলে বাদ পড়া ভুল না, এটা তাহলে এর ভিতরে যাবে না এটা। আচ্ছা, নীতিগত ভুল করণিক ভুল, এটা দেখো তো বেদা খেলার ভুল নীতিগত ভুল আছে, তার মানে আমাদের অ্যান্সারটা হচ্ছে নীতিগত ভুল। পরেরগুলো দেখো পরিপূরক ভুল, লিখার ভুল, এগুলো সবই কি করণিক ভুলের অন্তর্ভুক্ত, কিন্তু এই নীতিগত ভুলটা করণিক ভুলের অন্তর্ভুক্ত না। সেই কারণেই বলছিল যে প্রশ্নের যে নিচের কোনটি করণিক ভুল নয়, তাহলে কি নীতিগত ভুলটা কি করণিক ভুল নয়। ঠিক আছে, আশা করি উত্তরটা বুঝতে পারছো। তাহলে তোমাকে একটা ধারণা তুমি পাচ্ছ যে কিভাবে প্রশ্নগুলো পড়তে হবে। তাহলে তোমাকে রেওয়া মিলে যে সকল ভুল আছে, যে সকল ভুল ধরা পড়ে, যে সকল ভুল ধরা পড়ে না, সেটা তোমাকে অবশ্যই ভালোভাবে ধারণা নিতে হবে। আশা করি বুঝতে পারছো। পরে আরও একটা কোশ্চেন আমরা দেখব। কোশ্চেনটা দেখো, এখানে একটি হিসাবের জের 80 টাকা যা রেওয়া মিলের ভুল পার্শ্বে বসানো হয়েছে। মানে একটা হিসাবের জের ছিল কত টাকা, 80 টাকা। হিসাবের জের যা রেওয়া মিলের ভুল পার্শ্বে, কোন পাশে, ভুল পাশে, মানে সঠিক পাশে লেখা উচিত ছিল, কী করেছি আমরা, ভুল পাশে বসানো হয়ে গেছে। অন্যান্য সব কিছু সঠিক থাকলে রেওয়া মিলের দুই পার্শ্বের পার্থক্য কত হবে। তো রেওয়া মিলের দুই পার্শ্বের পার্থক্য কত হবে সেটা আমরা এখন দেখব এখানে। মানে বিষয়টা আগে ভালোভাবে ধারণা নিতে হবে কি বলতেছে এখানে। একটা হিসাবে কয়টা পার্থক্য, কয়টা জিনিস থাকে, একটা হিসাবে দুইটা বিষয় থাকে, তাই না? একটা হচ্ছে কি ডেবিট, আর একটা হচ্ছে ক্রেডিট। এই দুইটা তো হিসাবের পার্থক্য, মানে হিসাবের জের একটা ডেবিট একটা ক্রেডিট জের হয়। আচ্ছা, তো একটি হিসাবের 80 টাকা যা রেওয়া মিলে ভুল পাশে দেখানো হয়েছে, মানে ভুল পাশে বসানো হয়েছে, তার মানে এই দুইটাই কি আমাদের ভুল পাশে বসানো হয়েছে না? আচ্ছা, তাহলে আমাকে কি করতে হবে এখন, সঠিক পাশে বসাতে হবে। তো অন্যান্য সব কিছু যদি সঠিক থাকলে রেওয়া মিলে দুই পাশের পার্থক্য কত হবে। আমি আবারও বলছি, হিসাবে জের হচ্ছে দুইটা, যেটা হচ্ছে কি ডেবিট জের একটা ক্রেডিট জের। আচ্ছা, তো ডেবিট জেরে মনে করো 80 টাকা ছিল, ক্রেডিট জেরও তো 80 টাকা, তাহলে তো একটা লেনদেনের পরিপক্কতা পাবে আর্থিক বিবরণী অনুযায়ী, তাই না? কারণ কি জানি যে সাপোজ মনে করো যে একটা লেনদেন ছিল বেতন প্রদান 80 টাকা, তাহলে কি বেতন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, তাহলে দুই পাশের টাকা কি সমান হতে হবে না? তাহলে মনে করো এখানে 80 টাকা ছিল, এখানেও ক্রেডিটেও 80 টাকা ছিল, মানে ছিল মানে আছে, এটা মাস্ট বিথ হতে হবে, না হলে হবে না লেনদেনটা। ওকে, তো যা রেওয়া মিলে ভুল পাশে বসানো হয়েছে, মানে অ্যাকচুয়ালি এই ডেবিটের ফাংশনটা ক্রেডিট পাশে বসানো হয়ে গেছে, বা ক্রেডিটটা ডেবিটে বসানো হয়েছে, এরকম আর কি ভুল টল হয়েছে আর কি। তো অন্যান্য সব কিছু ঠিক আছে, অন্যান্য সব কিছু ঠিক আছে, সেগুলো থাকার পরে রেওয়া মিলে দুই পাশের পার্থক্য কত হবে, তার মানে এক পাশ দুই পাশ, এই দুই পাশে পার্থক্য কত, 80 আর 80 কত, 160 আছে না, পার্থক্য তো এটা বোঝাবে। তাহলে আমাদের অ্যান্সার তাহলে কোনটা হবে, 80 টাকা হবে, 40 টাকা হবে নাকি 160 টাকা হবে। কনফিউজ থাকতে পারো এই ক আর এই গ এর ভিতর, তাই না? কিন্তু কথাটা এখানে বলতেছে হিসাবে জেরের কথা বলতেছে, তাহলে তোমাকে এই অংশটুকু সিলেক্ট করতে হবে। আরও বিস্তারিত বলতে গেলে আমি কথাটা এরকমভাবে বলতে পারে যে কোনো হিসাবের জের যদি রেওয়া মিলের বিপরীত দিকে, কোনো হিসাবের জের যদি রেওয়া মিলের বিপরীত দিকে লেখা হয়, তার অর্থ যে দিকে লিপিবদ্ধ করা হয়েছে তার বিপরীত দিকে উক্ত টাকার দ্বিগুণ টাকা কম লেখানো হয়েছে। মানে এই টাকাটার দ্বিগুণ, এই টাকাটা কি দ্বিগুণ কম লিখেছ, দ্বিগুণ মানে কি 2 গুণ, তাহলে এটার সাথে 8 গুণ করলে কত, 160 হচ্ছে। এই 160 টাকাকে কম লেখা হয়েছে। এখন কি করতে হবে, অন্যান্য সব কিছু ঠিক আছে, তাহলে তোমাকে এখন সঠিক টাকাটা কী করতে হবে, লিখতে হবে। তাহলে তোমার সঠিক টাকার পার্থক্য কত, 160 টাকা। আশা করি এই দুইটা প্রশ্ন তুমি কি বুঝতে পারছো, মানে একটা ধারণা তোমার আসছে, তাই না? তো আরও আমরা জানবো এই ভিডিওতে, সব কিছু চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আমরা এখন দেখব হচ্ছে তোমার রেওয়া মিলের প্রথম থেকে কি কি আইটেম আছে। তো তোমাকে আগে জানতে হবে রেওয়া মিলটা কী জিনিস। তো আমরা কি জানি, রেওয়া মিল হচ্ছে এটা কোনো হিসাবের কোনো খাত না। একটা কথা মনে রাখবো অবশ্যই, রেওয়া মিল
এটি কোনো হিসাব খাত নয়। হিসাব খাত নয় মানে এটা ঐচ্ছিক ধাপ বলা হয় আর কি। এটার মূল উদ্দেশ্যই হচ্ছে মানে প্রধান উদ্দেশ্য। তো এখানে কি পেলাম একটা প্রশ্ন আমরা, যে রেওয়া মিল এটি কোনো হিসাব খাত নয়। ওকে, রেওয়া মিলের এটি কোনো হিসাব খাত নয়। আবার আমরা বলতে পারি যে এর প্রধান উদ্দেশ্য কি। প্রধান উদ্দেশ্য মানে কি, রেওয়া মিলের প্রধান উদ্দেশ্য কি, গাণিতিক শুদ্ধতা যাচাই। গাণিতিক শুদ্ধতা যাচাই। কিভাবে এটা শুদ্ধতা যাচাই করলো, তোমরা হয়তো বা রেওয়া মিল করে থাকবা, কি থাকবে, একটার দিকে ডেবিট আর দিকে ক্রেডিট, আর এখানে কি হিসাবের নাম থাকে। রেওয়া মিলটা তৈরি করা হয় তোমার খতিয়ান থেকে রেওয়া মিল তৈরি করা হয়। খতিয়ানে ছোট ছোট অ্যামাউন্ট পাও, মূলধন সাপোজ মনে করো যে 10,000 টাকা। ওকে, তারপর ধরো যে নগদ দান 5,000 টাকা। তারপরে মনে করো যে বেতন মনে করো 200 টাকা। তাহলে 10,000 5,000 15,200। তাহলে এটা কি ডেবিট পাস? আচ্ছা, তাহলে ডেবিট পাশে হিসাবের নামগুলো কেমন করে হবে দেখো, মূলধন হিসাব ক্রেডিট, যেহেতু মূলধন ক্রেডিট তাহলে মূলধনে কত, 10,000। আচ্ছা, তারপর কি নগদান হিসাব, আচ্ছা 2,000 এখানে দিই বেতন তাহলে। আচ্ছা, নগদান কত, 5,000 টাকা। বেতন 2,000 টাকা। সাপোজ আবার মনে করো যে ভাড়া 3,000 টাকা। তাহলে এখানে কত, ভাড়া 3,000 টাকা। তাহলে তোমার অ্যাকচুয়ালি হিসাবের যে গাণিতিক শুদ্ধতা প্রধান উদ্দেশ্য সেটা কীভাবে প্রমাণ হচ্ছে দেখো, 5,000 2,000 আর 3,000 কত, 5 2 7 আর একে আর 3 10,000 টাকা হবে। ওকে, তাহলে 5,000 2 7,000 3,000 10,000 টাকা। তাহলে ডেবিট পাশে 10,000 টাকা, ক্রেডিট পাশে 10,000 টাকা। তোমার এই হচ্ছে হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই। আবার এই রেওয়া মিলের লাস্টে তোমরা কি থাকে, আয় বিবরণী, আর্থিক অবস্থা বিবরণী, সমন্বিত রেওয়া মিল, তারপরে কি সমন্বয় দাখিলা, এরকম থাকে না? তো এগুলো সম্পূর্ণটা কি একটা হিসাবে যে তৈরি হয়, মানে ডেবিট পাস আর ক্রেডিট পাসের টাকাটা সমান থাকতে হবে। সে কারণেই এই রেওয়া মিলের প্রধান উদ্দেশ্য হচ্ছে গাণিতিক শুদ্ধতা যাচাই, এই কারণে বলা হয়ে থাকে। তো আমরা কি জানি যে রেওয়া মিলের কিছু ভুল ধরা পড়ে। তো রেওয়া মিল তুমি যখন করবা তখন ওই ভুলগুলান তোমার চোখে পড়বে না, বাট ওইসব ভুলগুলার তোমার থেকে তো কিছু ভুল আছে যেগুলো ধরা পড়ে, কিছু ভুল ধরা পড়ে না। তো সেগুলো আমরা এখন বিস্তারিত জানব। ওকে, তো প্রথমে নীতিগত ভুল, তোমরা হয়তো আমার নাম শুনে থাকবা, নীতিগত ভুল। কি ভুল? নীতিগত ভুল। তো নীতিগত ভুলটা কি সেটা আগে দেখতে হবে। তোমরা হয়তো বা শুনে থাকবা মূলধন জাতীয় ব্যয়, আয় ব্যয়। আচ্ছা, মূলধন জাতীয় ব্যয়কে মুনাফা জাতীয় ধরলে, আবার মুনাফা জাতীয় ব্যয়কে মূলধন জাতীয় ধরলে নীতিগত ভুলের উদ্ভব ঘটে। মূলধন জাতীয় ব্যয়, এই ব্যয় তো প্রতি বছর ঘটে না, ঘটে কখন, একের অধিক বছর, 2 বছর 5 বছর 10 বছর পর পর এসব মূলধন জাতীয় ব্যয়গুলো ঘটে। তো তুমি এই ব্যয়টা যদি 1 বছর মানে যেটা প্রতিনিয়তই ঘটে মুনাফা জাতীয় ব্যয় ধরো, তাহলে তোমার নীতিগত ভুলের উদ্ভব ঘটবে। আবার সেম
তোমার একটা মুনাফা জাতীয় মানে বেতন হিসাবকে তুমি আসবাবপত্র নামে অভিহিত চালাই দিচ্ছ, তাহলে তোমার নীতিগত ভুলের উদ্ভব ঘটবে। তো আমরা একটা উদাহরণ দিই, তাহলে বিষয়টা ক্লিয়ার হবে। আসবাবপত্রকে আসবাবপত্রকে ক্রয় হিসাবে লিপিবদ্ধকরণ আসলে কি ঠিক হলো? আসবাবপত্রকে তুমি ক্রয় হিসেবে লিপিবদ্ধ করতেছো, মানে কি আসবাবপত্র একটা মূলধন জাতীয় সম্পত্তি, তাই না? তো এই সম্পত্তিটাকে তুমি কি করলা? ক্রয় হিসাবে লিপিবদ্ধ করে দিলা। তাহলে কি আদৌ কি ঠিক হলো? হলো না। তাহলে তোমার কি ভুল হলো? নীতিগত ভুলের উদ্ভব ঘটলো। আবার সেম এর উল্টাটা তুমি যদি মনে করো যে ক্রয় হিসাবকে আসবাবপত্র হিসাবে লিপিবদ্ধ করা হয়েছে, মানে খরচটাকেই তুমি কি করছো? সম্পদের নামে বসায় দিয়েছো। তো এই সকল ভুলগুলান তোমার চোখের সামনে ধরা পড়বে, ঠিক আছে? তো এগুলো হচ্ছে কি নীতিগত ভুল। প্রশ্ন যদি আসে যে আসবাবপত্রকে ক্রয় হিসেবে লিপিবদ্ধ করা হয়েছে, এটা কোন ধরনের ভুল? নীতিগত ভুল, বাদ পড়া ভুল, লেখার ভুল নাকি বেদাখিলার ভুল? তাহলে তোমাকে অবশ্যই নীতিগত ভুলটা সিলেক্ট করতে হবে, কারণ মূলধন জাতীয় ব্যয়কে মুনাফা জাতীয় ধরেছো, আবার কি করছো? মুনাফা জাতীয় ব্যয়কে মূলধন জাতীয় ধরেছো। তো এই সকল ভুল নীতিগত ভুলের উদ্ভব ঘটে। এখন দেখব বাদজনিত ভুল। বাদজনিত ভুল কথাটা কি দেখতেছো? বাদজনিত ভুল, ইরোর্স অফ ওমিশন যাকে বলা হয় ইংরেজিতে। তো এই সকল ভুল মানে বাদই পড়ে গেছে আর কি। সাপোজ মনে করো যে মাল বিক্রয় 500 টাকা, মাল বিক্রয় মানে পণ্য যাকে বলা হয়, মাল বিক্রয় করেছো 500 টাকায়। কি করেছো? 500 টাকা। হিসাবের বইতে লিপিবদ্ধ হয়নি। তার মানে কি ঘটছে এখানে? তুমি একটা পণ্য বিক্রি করছো, মাল বিক্রি করছো 500 টাকায়, তাই না? মাল বিক্রি করছো 500 টাকায়। তো এটা তো লেনদেন ঘটছে, তাহলে তোমাকে কী করতে হবে? হিসাব করতে হবে, মানে হিসাবভুক্ত করতে হবে। তাহলে তুমি কি করছো? হিসাবের বইতে লিপিবদ্ধই করনি। তাহলে তোমার এটা কি বাদজনিত ভুলের উদ্ভব ঘটেছে, ঠিক আছে? এটা হচ্ছে কি বাদজনিত ভুল, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। এখন আরেকটা দেখব কি বলে লেখার ভুল, যেটা বলে লেখার ভুল। ওকে, তো লেখার ভুলটা হচ্ছে মোটামুটি ধরো যে হিসাবের বইতে কোনো লেনদেন লেখার সময় সাধারণত টাকার অঙ্কে যে ভুলটা হয় সেটা হচ্ছে লেখার ভুল। মনে করো যে 500 টাকার ভাড়া প্রদান, 500 টাকার কী করছো? ভাড়া প্রদান করেছো। আচ্ছা, ভাড়া প্রদান করেছো, কি করছো? এখন ভাড়া প্রদানটা কি হয়? ডেবিট। ভাড়া প্রদান করে ডেবিট বা ক্রেডিট উভয় ক্ষেত্রেই, ডেবিট বা ক্রেডিট উভয় ক্ষেত্রে মনে করো যে 5000 টাকা লেখা হয়েছে। ওকে, তো এখানে কি বললাম আমি? যে লেখার ভুলটা কি? যে টাকার অঙ্কের পরিমাণের ভুল। তো এই জায়গাটাতে দেখো 500 টাকার ভাড়া প্রদান করেছো তুমি, ডেবিট বা ক্রেডিট উভয় ক্ষেত্রে তুমি কি করছো? 5000 টাকা লিখেছো। তাহলে তুমি কত টাকা বেশি লিখেছো? 4500 টাকা তুমি গরমিল পাকায় দিয়েছো। 500 টাকার ভাড়া প্রদান করে তুমি লিখেছো 5000 টাকা। তাহলে কি হলো? তাহলে এটা কি ধরনের ভুল হবে? লেখার ভুল হবে। তাহলে তোমাকে 500 টাকার ভাড়া প্রদান তোমাকে 500 টাকাই লিখতে হবে। তাহলে তুমি কি করছো? যে ডেবিটে হোক বা ক্রেডিটে হোক, যে কোনো এক পাশে তুমি কি করছো? 5000 টাকা লিখে ফেলাইছো। তাহলে এই কারণে ভুল হবে কি? লেখার ভুল। ওকে,
এরকমই একটা গোটাটাই তোমাকে দিয়ে দিবে প্রশ্ন, তখন তোমাকে বলতে হবে এটা কী ধরনের ভুল, তোমাকে জিজ্ঞেস করবে, তখন তোমাকে বলতে হবে লেখার ভুল। এখন দেখব পরিপূরক ভুল। পরিপূরক ভুল। তো পরিপূরক ভুলটা হচ্ছে একটা ভুলের পরিবর্তে আরেকটা ভুল সংশোধন হয়ে যাওয়া, মানে একটা লেনদেনের দ্বারা, মানে একটা লেনদেনের টাকার পরিমাণের সাথে অন্য একটা লেনদেন মিলে যায় কিছু। তো একটা উদাহরণ দিই তাহলে বিষয়টা বুঝতে পারবা। বিক্রয় হিসাব, মনে করো যে 500 টাকা, বিক্রয় হিসাব 500 টাকা কম লেখা হয়েছে, কম লেখা হয়েছে। বিক্রয় হিসাব 500 টাকা কম লিখেছি, তার মানে তোমার আয়টা কি কম দেখাইছো। তোমার বিক্রয় হয়েছে 500 টাকা, তুমি বিক্রি করছো 500 টাকার, আচ্ছা বুঝলাম, হ্যাঁ। তুমি কি করছো, হিসাবে লিখতে যায় তুমি কম লিখেছো, হয়তো বা 300, 400 অথবা 200 টাকা লিখেছো। ওকে, এটা একটা। এর পাশাপাশি এবং তুমি কি করছো, সুদ প্রাপ্তি। সুদ প্রাপ্তি মানে কি, আয় হয়েছে, তার মানে তুমি সুদ পাইছো, তাহলে তোমার টাকা কি বৃদ্ধি পাবে। ওকে, তাহলে সুদ প্রাপ্তি তুমি কি করছো, 500 টাকা বেশি লিখেছো, লেখা হয়েছে, লেখা হয়েছে। তাহলে এখানে দেখো, তুমি একটা পণ্য বিক্রি করছিলাম 500 টাকা করছিলা, তুমি কি করছো, কম লিখেছো, তাহলে হইল তোমার আয়টা কি কমে গেল না। আচ্ছা, তো বিক্রয়টা কি, ক্রেডিট, বিক্রয় ক্রেডিট। এই যে বিক্রয় হচ্ছে ক্রেডিট কত, 500 টাকা, তুমি কি করছো, কম লিখেছো, আচ্ছা মাইনাস ধরলাম। ওকে, কম লিখেছো। পাশাপাশি তুমি কি করছো, এই যে সুদ প্রাপ্তি, সুদ প্রাপ্তি কি, তোমার আয় হয়েছে, সুদ প্রাপ্তি। সুদ প্রাপ্তি মনে করো যে 500 টাকা বেশি লিখেছো, তার মানে তোমার আরও 500 টাকা ছিল, মনে করো যে 1000 টাকা হয়ে গেছে। তোমার আগে ছিল 500 টাকা সুদ প্রাপ্তি, মূল কথা ছিল, মূল টাকা তুমি পাইছিলা 500 টাকা, তুমি কি করছো, 500 টাকা বেশি লিখেছো, তাহলে মনে করো যে আমরা লিখলাম যে 1000 টাকা। তাহলে দেখো, এটাও ক্রেডিট, এটাও ক্রেডিট, দুটাই ক্রেডিট না, কিন্তু টাকার পরিমাণ দেখো এখানে কম, এখানে কি বেশি, তাহলে ক্রেডিট ফাংশন বা টাকার পরিমাণটা কিন্তু মিলে যাচ্ছে, অ্যাকচুয়ালি মিলছে না। ওভারঅল দেখো 500 টাকা ঠিকই আছে কিন্তু আমাদের। এই কারণেই একটা ভুলের পরিবর্তে আরেকটা ভুল কি হয়ে যায়, সংশোধন হয়ে যায়, সেটাকে কি ভুল বলে, পরিপূরক ভুল বলে। আর এগুলো তো মনে করো যে নগদান হিসাব ছিল, এটাও নগদান ছিল মনে করো, ঠিক আছে। তো ওই ভুলটা থাকবে না, জাস্ট একটা ভুলই, দুটা ভুলই থাকবে, সেটা একই ফাংশানের, হয় সেটা ডেবিট হবে, না হয় সেটা ক্রেডিট হবে। ওকে, তো এগুলোই হচ্ছে তোমার ছোটোখাটো রেওয়ামিলে ভুল ধরা পড়ে না। তো এই সকল ভুল তোমাকে ভালোভাবে জানতে হবে। তো এগুলো তুমি ভিডিওটা ভালোভাবে আবার রিপিট করে দেখতে পারো, অথবা না বুঝতে পারলে কমেন্টে জানাইও, ঠিক আছে। আর হ্যাঁ, যদি তোমার কাছে বই থাকে অবশ্যই ভালো করে প্র্যাকটিস করবা, ইউনিভার্সিটি কোশ্চেনগুলান বেশি বেশি করে, তাহলে তুমি অ্যাকচুয়ালি ভালো রেজাল্ট বা ভালো একটা ফলাফল পাবা। ওকে, তো আজকে আর ক্লাস বেশি আগাচ্ছি না, এই পর্যন্ত আমরা শেষ করে দিচ্ছি। যতটুকু এই অধ্যায়টাকে কাভার করা ছিল চেষ্টা করলাম শেষ করে দেওয়ার জন্য। তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো পরবর্তী আপডেট পাওয়ার জন্য। থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।